আপনার বলতে ইচ্ছা করবে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখানে কিন্তু প্রচুর বোট আছে এই ঘাট ধরে। দেখুন এইদিকে প্রচুর, এই দিক থেকে ঘুরে আমরা এই পর্যন্ত এলাম 800 টাকা। আবার এর ভেতর থেকে যদি আমরা ঘুরতে যাই আরও 800 টাকা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। লাস্ট দুদিনের আমাদের এই বান্ধবগড়ের ট্যুর কিন্তু দারুণ ছিল। 3টে সাফারি করেছি, 3টে সাফারি কিন্তু আমাদের নিরাশ করেনি। প্রত্যেকটা সাফারিতে কিন্তু টাইগার সাইটিং হয়েছে। আর আমরা বান্ধবগড়ে যে রিসর্টে ছিলাম সেটা হচ্ছে রয়্যাল জঙ্গল কাটি রিসর্ট। এই রিসর্টের ফুল ডিটেলস এবং সাফারির ফুল ডিটেলসগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমরা বান্ধবগড় ছেড়ে বেরিয়ে যাব জব্বলপুরের উদ্দেশ্যে। তো আমাদের গাড়িও এসে গেছে। রয়্যাল জঙ্গল কাটি রিসর্ট পার ডে পার হেড আমাদের পড়েছিল 2000 টাকা করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। সেই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আগে দুটো ভিডিও আছে, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশান বক্সে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। এই আমাদের গাড়ি এসে গেছে। এখন একটা রোদ ঝলমলে ওয়েদার, তবে এখন কিন্তু মারাত্মক গরম। 13ই জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই জঙ্গল বন্ধ হয়ে যাবে। 3 মাস বন্ধ থাকবে, আবার জঙ্গল খুলবে 1 অক্টোবর থেকে। বান্ধবগড় থেকে জব্বলপুর সড়কপথের দূরত্ব প্রায় 170 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। বান্ধবগড় থেকে বেরিয়ে কয়েক ঘন্টা চলার পর হাইওয়ের ধারে এক রেস্টুরেন্ট থেকে আমরা সেরে নিলাম আমাদের আজকের দুপুরের আহার। তো ফাইনালি আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস। তো একটা নতুন ধরনের ফ্রায়েড রাইস আমরা ট্রাই করছি মধ্যপ্রদেশে। মানে এটা আমাদের সিদ্ধ ভাত, ঠিক অনেকটা মাখা ভাতের মতো। মানে এই রকম ফ্রায়েড রাইস সত্যি কথা বলতে খেয়ে আমরা অভ্যস্ত নই, বাট এটাকে ফ্রায়েড রাইস ঠিক বলা চলে না। আমরা নিয়েছি চিলি চিকেন। রেস্টুরেন্টের বাইরের চাকচিক্য অনুযায়ী ভিতরের খাবার মানে অতটাও ভালো নয়, বাট ঠিকঠাক, মানে চলে যাবে আর কি, এই আর কি। এর কয়েক ঘন্টা পরেই আমরা প্রবেশ করলাম জব্বলপুর শহরে। জব্বলপুর শহরে প্রবেশ করার পরেই আমাদের প্রথম যে কাজ সেটা হলো ভালো একটি আস্তানার খোঁজ করা। সেই মতো শুরু হলো হোটেল খোঁজার কাজ। দেখি, এখন তো হোটেল যেহেতু আমাদের বুকিং নেই, তবে একটু বাজার দেখে থাকতে হবে যাতে সমস্ত কিছুর অ্যাক্সেস পাওয়া যায়। তো সেহেতু এই হোটেলটা মোটামুটি ঠিকঠাক লাগছে, একবার দেখে আসি আগে। ডিলাইটটা দেখলাম, বাট ডিলাইটের যা একদিন যেহেতু থাকবো আমরা, সেই অনুযায়ী আমাদের বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো তারপরে এমপিটি ট্যুরিজমের যেটা, সেটাও দেখলাম, সেটা তো মানে আরও বেশি বাজেট। তা আগে একটু বাজেটের মধ্যে হোটেল খুঁজছি স্টেশনের চত্বরের আশেপাশে। যদি পাই সেই ঠিকানা অবশ্যই আপনাদের দেব, যেহেতু স্টেশনের আশেপাশে দামটা স্বাভাবিকভাবেই একটু বেশি হবে। তবে বাজেট হোটেল আছে, একটু খুঁজতে হবে এই আর কি। তা কিন্তু অনেকক্ষণ ধরেই পেশেন্স নিয়ে আমাদের হোটেল দেখাচ্ছে, তোরা দেখ দিজিয়ে, ঠিক আছে। তো এই একটা হোটেল এখন সৌম্যদা দেখতে গেছে, হোটেল দত্ত রেসিডেন্সি। দেখা যাক এখানে কি হয়। ফাইনালি অবশেষে আমরা হোটেল পেলাম, হোটেল দত্ত রেসিডেন্সি। ভালোই, মোটামুটি বাজেটের মধ্যে 2000 টাকা করে আমাদের রুম পড়লো। আর এখানে হচ্ছে 24 ঘন্টা চেক ইন চেক আউট। মানে এখন 5টায় যেহেতু ঢুকছি, তার পরের দিন বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনার রুম থাকবে। তো সেহেতু একদিক থেকে সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের কাল রাতে ট্রেন, তো আমরা সাইট সিন করে এসে একটু ফ্রেশ হয়ে বেরোবো। তো সেই জন্য এইটা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে ঠিকঠাকই লাগলো। এবং সবথেকে বড় কথা, 2000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও এনারা প্রোভাইড করছেন। করতে পারেন যদি জব্বলপুরে আসেন। হোটেলের ডিটেলস দিয়ে দেবো যদি। এই হচ্ছে রুম, 408 নম্বর রুম। ঢুকেই বাঁদিকে হচ্ছে এরকম ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, এদিকে শাওয়ার এরিয়া, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর এই হচ্ছে রুম। বিছানার সাইজ ঠিকঠাক, 3 জন থাকতে পারবেন। এদিকে মিরর থেকে শুরু করে ডাস্টবিন, আপনার ওয়ার্ড্রব, এসি, টিভি এসব লাগে না। এইদিকে কমপ্লিমেন্টারি হিসেবে যেগুলো দেয়, যে কিটগুলো, সেই কিট দেওয়া আছে। একটা জলের বোতল দেওয়া আছে, 2টো চেয়ার, আর এখান থেকে একটা এরকম সিটি ভিউ। 1 রাত থাকবো, 1 রাতের জন্য ঠিকঠাক। আর সব থেকে বড় কথা, এর কাছে কিন্তু আপনার ট্যাক্সি সার্ভিস থেকে শুরু করে একদম রোডের উপরে সমস্ত কিছু পেয়ে যাবেন। অটো, টোটো,
গাড়ি সার্ভিসও এনাদের আছে এবং স্টেশনের খুবই কাছে। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়েই এই দাদার একটা টোটো পেয়ে গেছি একটা খুব সুন্দর ডিলে। আপনার নাম? সন্দীপ গুপ্তা। তো সন্দীপজির টোটো পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে গৌরীঘাট। আজকে এখন দেখব হচ্ছে সন্ধ্যা আরতি। মোটামুটি আমাদের হোটেল থেকে যে গৌরীঘাট, সেই গৌরীঘাটের আমাদের ভাড়া নিচ্ছে হচ্ছে 200 টাকা। আর যদি যেহেতু আমরা পুরোটা রিজার্ভ করেছি, ইনি আবার নিয়ে আসবেন, যাওয়ার জন্য 200, আসার জন্য 200। আর যদি আপনারা সিঙ্গেল যান ওই 50 থেকে 60 টাকার মতো মানে ভাড়া আছে শেয়ারিংয়ে। গল্প মজা সাথে জব্বলপুর শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গৌরীঘাট। ফাইনালি আমরা এখন এসে উপস্থিত হলাম এই যে গৌরীঘাটে। আর এই দেখুন আমার সামনে দিয়ে বয়ে চলেছে হচ্ছে নর্মদা নদী। সেই দূরে দেখতে পাচ্ছি লেখা আছে বোর্ডে নমামি দেবী নর্মদে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গুরুদ্বারাটা, এইটা হচ্ছে গৌরীঘাটের গুরুদ্বারা। এই সামনে যত বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডে করে কিন্তু আপনারা ওই গুরুদ্বারায় যেতে পারেন। আর এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হচ্ছে মা সারদা দেবীর মন্দির, এখানেও আপনারা যেতে পারেন। 7:30 থেকে এখানে আরতি হয়, যে নর্মদা আরতি, সেই আরতি এখানে হয় এখানে। অতএব আমাদের হাতে এখন 1 ঘন্টা সময় আছে। সেই 1 ঘন্টার মধ্যে আমরা এখন এই গুরুদ্বারা আর নর্মদা দেবীর মন্দিরটা ঘুরে তারপরে আমরা সন্ধ্যা আরতি যেটা হয় 7:30 থেকে 8টা পর্যন্ত, সেটা আমরা দেখব। সামনে এখানেই হচ্ছে 7:30 থেকে যে আরতি, নর্মদা আরতি, সেইটা শুরু হবে। তো এখানে দেখুন বিভিন্ন এরকম এই যে নতুন যে সেলফি ভিডিও পয়েন্ট থেকে শুরু করে নতুনত্ব অনেক কিছু আছে। এই সন্ধ্যাবেলা কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয় দেখতে পাচ্ছি। আর এখানে এরকম পুজো দেওয়ার ডালার দোকান আছে। তো মোটামুটি এই প্রদীপগুলো নেওয়া হচ্ছে আরতির জন্য, যারা এইগুলো একটা হচ্ছে 10 টাকা করে বলছে। বাট যদি একটু ওপরে যান, ওপরে গেলে কিন্তু দাম কম পড়বে, আপনাদের 5টা মোটামুটি 20 টাকায় পেয়ে যাবেন। তো এখানে কিন্তু প্রচুর বোট আছে এই ঘাট ধরে, দেখুন এইদিকে প্রচুর বোট। তো আমরা এই দাদার বোটে করে আজকে যাচ্ছি। তো উঠে পড়লাম। আমাদের টোটাল এখান থেকে ওই গুরুদ্বারা নিয়ে যাবে, আর এইদিকে মা নর্মদার যে মন্দির আছে সেই মন্দিরেও নিয়ে যাবে, এবং আধ ঘন্টার যে আরতি, এই সমস্ত আরতি আমরা দেখব। ঘন্টা যে আরতি হবে সেই আরতিও আমরা এই বোটে বসেই দেখব। সেই টোটাল আমাদের পড়লো হচ্ছে ওই 1200 টাকার মতো। আর একটা কথা যেটা দাদা বলছিলেন, যে বর্ষাকালে কিন্তু এই যে জল দেখতে পাচ্ছেন এখন এখানে আছে, এই জল ওপরের যে সিঁড়ি, সেই সিঁড়ি পর্যন্ত উঠে যায়। বর্ষাকালে নর্মদা এতটাই ভয়ঙ্কর হয়ে যায়। এই আয় রে তুই, তিন্নি আয়, আস্তে আস্তে। তবে এই গুরুদ্বারার ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। পুজো চলছে তো সেহেতু। আর এর ভেতরে কিন্তু একটা মিউজিয়ামও আছে, যেখানে আপনারা টাইমিং হচ্ছে 11টা থেকে 5টা। এখন যেহেতু 5টা বেজে গেছে, তো সেই জন্য মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারলাম না। আর এই গুরুদ্বারা থেকে পিছন দিকের এই যে গৌরীঘাটের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। এই সন্ধেবেলায় লাইটগুলো জ্বলে উঠেছে, জাস্ট দারুণ লাগছে। আর কিছুক্ষণ পরেই গঙ্গা আরতি শুরু হবে। এবার আমরা যাব হচ্ছে মা নর্মদা দেবীর টেম্পলে। তিন্নি, এই ঘাট থেকে গুরুদ্বারা পর্যন্ত কটা সিঁড়ি আছে? 82। তিন্নি কিন্তু গুনেছে, পুরো সিঁড়িটা গুনেছে, আবার ভুলে গেছিল, আবার ওপরে গেছে, আবার গুনে গুনে নিচে নেমেছে। গুরুদ্বারা এবং নর্মদা মায়ের মন্দির ঘোরা কমপ্লিট। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:30। শুরু হচ্ছে নর্মদা আরতি। দেখুন কি সুন্দর লাগছে, লাইটে সেজে উঠেছে গৌরীঘাট, এবং শয়ে শয়ে মানুষ বসে আছেন এই আরতি দেখার জন্য। আর কিছু মানুষ এখানে এই নৌকা বিহার, মানে নৌকা থেকেও কিন্তু এই আরতি দেখছেন, অনেকটা ওই বেনারসের মতো। তবে শুরু হয়ে গেছে আরতি, জাস্ট দেখুন।
ও তিন্নি শেষে প্রসাদ নিয়ে এসছে এবং সকলে আমরা প্রসাদ গ্রহণ করলাম। বাহ, খুব সুন্দর। ভেরি গুড মর্নিং। এখন আমাদের ব্রেকফাস্ট আছে ভেজ চিজ স্যান্ডউইচ, এইটা সম্ভবত কিছু একটা চাটনি হবে, আর এখানে আছে সাম্বার, এইদিকে আছে হচ্ছে বড়া, এইদিকে আছে হচ্ছে পোহা। তো এই হচ্ছে ব্রেকফাস্টের স্প্রেড। এখানে কিন্তু এই জব্বলপুরে আপনারা মোটামুটি ওই 800-900 থেকে একটু হাই বাজেটের, মানে 3,500-4,000 টাকা বা 5,000 টাকা বাজেটের কিন্তু রুম পেয়ে যাবেন। যার যেরকম বাজেট সেরকম বাজেটে কিন্তু থাকতে পারেন। যেহেতু আমাদের একদিনের জন্য আমরা স্টে করব, তো সেহেতু আমাদের দুটো রুমের জন্য বাজেট ছিল 5,000 টাকা। এবার কাল তো দেখলেনি অনেক হোটেলেই ঘুরেছিলাম, বাট সেরকম মানে বাজেটের একটু বেশি হচ্ছিলো, কেউ 7,500, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 9,000। তো এইখানেই একমাত্র মোটামুটি আমাদের ওই যে বাজেট সেটা ম্যাচ করেছিল। রাস্তার উপরে লোকালিটিও ভালো, আপনি বাইরে থেকে বেরোলে টোটো, অটো এবং এনাদের নিজস্ব ক্যাব সার্ভিসও আছে। আজকে যে আমরা সাইট সিন যাব, সেই গাড়ি সমস্ত কিছু এনাদের থেকেই আমরা অ্যারেঞ্জ করলাম। সেই গাড়ি কত কি পড়লো সে সমস্ত কিছু বলবো, বাট এখন ব্রেকফাস্টটা এনজয় করা যাক। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা সকলে রেডি হয়ে গেছি এবং আমাদের গাড়িও চলে এসছে। এই সাইট সিনগুলো কিন্তু আপনারা চাইলে অটো কিংবা টোটোতেও করতে পারেন। তবে একটা যে সমস্যা, যেটা এই যে গ্রীষ্মকালে মানে এই সময়টা এতটাই গরম, তো আমি সাজেস্ট করব কিন্তু আপনাদের যে গাড়ি নিয়ে নিন। দেখুন, অটো বা টোটোয় করলে আপনাদের ওই খরচা পড়বে 1500 থেকে 1700 টাকার মতো। তা সেক্ষেত্রে আপনারা যদি গাড়ি নিয়ে নেন, তাহলে গাড়িতে আপনারা 4-5 জন থাকলে গাড়ি করে চলে আসবে আপনাদের 3300 টাকার কাছাকাছি। তো আমার মনে হয় এটাই বেস্ট অপশান। আর যেহেতু বাইরে প্রচণ্ড চড়া রোদ আর শুকনো গরম, মানে খুব বাজে গরম, তো আমার মনে হয় এটাই বেস্ট অপশান। জব্বলপুর যে সিটিটা, সেই সিটিটা ফেলে কিছুটা আসার পরেই এরকম দুদিকে, মানে এই দিকেও দেখতে পাচ্ছি পাথরে ভর্তি এবং এই দিকেও দেখতে পাচ্ছি পাথরে ভর্তি। চারিদিকে দেখুন, এখানেও কিন্তু প্রচুর পাথর আপনারা দেখতে পাবেন। কিন্তু এই পাথরের মধ্যে যে পাথরটা মেনলি নজর কাড়বে সেটা হচ্ছে এই ব্যালেন্সিং রক। ড্রাইভারজি বলছিলেন যে কয়েক বছর আগে এখানে মানে আর কি ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় রিক্টার স্কেলে 6 পয়েন্টের কাছাকাছি। তো তার পরেও কিন্তু এই পাথরের কোনো ক্ষতি হয়নি, পাথর কিন্তু পড়েও যায়নি, যেমন ছিল ঠিক সেরকমই আছে। এটি একটা আশ্চর্য জিনিস, মানে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, বাট এটা দেখতে সামনে থেকে দেখলে কিন্তু আশ্চর্যই লাগবে। জব্বলপুরের ব্যালেন্সিং রক। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, গরম কিন্তু সেই লেভেলের, চরম গরম ভাই, চরম গরম। এই দিকটা হচ্ছে ব্যালেন্সিং রক, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এ দেখুন শারদা মন্দির। এই রাস্তাটা ধরে আমরা যাব। এই সময়টা সত্যি জব্বলপুরের জন্য উপযুক্ত সময় নয়, প্রচণ্ড পরিমাণে রোদ। যে শারদা মন্দির আর এই যে মদনমোহন, এর জন্য কিন্তু কিছুটা সিঁড়ি উঠতে হবে। এই রকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিছুটা চড়তে হবে। দেখো, তিন্নি ওর 9 বছর বয়স, ও হেঁটে হেঁটে চলে এসছে, কিন্তু দিদি আর দীপাশ্রী ওরা বসে আছে। মদনমোহন দেখতে যাব আমি, তিন্নি আর সৌমদা। বেড়াতে এসে বসে থাকলে চলে বল? না না, বসে থাকলে তাহলে বেড়াতে আসলাম বা কেন? চ। 11শো শতাব্দীতে গণ্ড রাজা মদন সাহা এই দুর্গটি নির্মাণ করেছিলেন। দুর্গটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, যেখান থেকে পুরো গড় অঞ্চলের সুন্দর দৃশ্য দেখা যায়। সামরিক কৌশলগত অবস্থানের কারণে এখান থেকে শত্রুদের উপরে নজর রাখা ছিল সহজ। দুর্গটি ছোট হলেও এর স্থাপত্য বেশ আকর্ষণীয়। এখানে পাথর ও গ্রানাইট ব্যবহার করা হয়েছে। দুর্গের মধ্যে কিছু সামরিক পোস্ট এবং ঘোড়ার আস্তাবলের অবশেষও এখানে আপনারা দেখতে পাবেন। পাথরের উপরে কীরকমভাবে কেল্লা বানানো, অসাধারণ অসাধারণ। ফোর্টের উপরে কিন্তু উঠতে দেয়, আমরাও উঠলাম। ওই যিনি আর কি গার্ড থাকেন, ওনাকে কিছু একটু দিলে উনি আর কি চাবি খুলে ওপরটা দেখাতে দেন। এই আর কি, ফোর্টের উপরে উঠলে কিন্তু ভালো লাগবে। পুরো জব্বলপুরের যে সিটির ভিউটা অসাধারণ লাগবে।
তবে এখান থেকেও দেখতে পাবেন কিছুটা, বাট ওখান থেকে যেটা লাগবে জাস্ট আলাদাই। আর যে হাওয়াটা দেবে না, প্রাণ জুড়িয়ে যাবে। এই গরমে আমরা চলেছি এবার সারদা দেবী মন্দিরটা দেখব, দেখে সোজা একদম ধোঁয়াধার ওয়াটারফলস। ১৬শ শতাব্দীতে গণ্ড রাজবংশের রানী দুর্গাবতী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। কথিত আছে রানী দুর্গাবতী স্বপ্নে দেবী শারদার কাছ থেকে নির্দেশনা পান এবং তারপরেই এই মন্দিরটি তিনি তৈরি করার সিদ্ধান্ত নেন। মন্দিরের ভেতরে দেবীর দুটি মূর্তি আছে, একটি মূল গর্ভগৃহে আর অন্যটি মন্দিরের বাইরের আঙিনায়। এই যে ব্যালেন্সিং রক আর এই ফোর্ট, মদনমোহন ফোর্ট, আর এই হচ্ছে শারদা মাতা মন্দির, এই তিনটে প্লেস কিন্তু একই জায়গা, মানে একই জায়গার মধ্যে রাস্তার এপার ওপারে কিন্তু আপনারা এই তিনটে দেখে নিতে পারেন। তো এরা এখানে বসে রেস্ট করছিল, আমি ঘুরে এলাম। কি খাচ্ছ? নিম্বু পানি। ও আমার জন্য এটা দাও, একটু বানাইয়ে নিম্বু পানি ভাইয়া। এসে গেছে নিম্বু পানি। প্রাণটা জুড়িয়ে গেল। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 39। ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে কাচনার সিটি, বিজয়নগর কাচনার সিটিতে, জবলপুরে। এই যে শিবলিঙ্গটা দেখছেন এটা কিন্তু 76 ফুট, মানে এর উচ্চতা হচ্ছে 76 ফিট। অসাধারণ লাগছে, মানে দূর থেকে মহাদেবকে দেখেই আপনার বলতে ইচ্ছা করবে হর হর মহাদেব, হর হর মহাদেব। ভেতর দিয়ে কিন্তু যে 12 জ্যোতির্লিঙ্গ, সেই 12 জ্যোতির্লিঙ্গের একটা ছোট্ট ছোট্ট আর কি মিনিয়েচার আছে। পা পুড়ে যাচ্ছে মাইরি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, পা পুড়ে যাচ্ছে। এটা এখন দেখতে পেলাম না, এর ভিতরে কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের যে ছোট ছোট মূর্তি, শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ করা আছে। সেটা 4টে থেকে খোলে, বাট এখন আমরা এসেছি এই ধরুন 12:30, তো সেইটি এখন বন্ধ আছে বলে দেখতে পেলাম না। বাট এই বাবার দর্শনটা করলাম, এটাই ভালো, দারুণ লাগলো। তবে এলে কিন্তু এটা দেখতে ভুলবেন না। যদি জ্যোতির্লিঙ্গ দেখতে হয় তাহলে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, 8টা পর্যন্ত খোলা থাকে। বাট এখনও আমরা দেখতে পেতাম, কিন্তু ভেতরে এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, সেই জন্য কিন্তু আমরা দেখতে পেলাম না। তো এলে কিন্তু অবশ্যই আসবেন। এই যে টাইমিংটা বললাম, প্রথমে আগে ওই ধোঁয়াধার ওয়াটারফলস এইগুলো ঘুরে শেষে যখন হোটেল যাবেন বা কোথাও যাবেন এইটা করে যাবেন, তাহলে কি হবে ওই ভেতরের এই জ্যোতির্লিঙ্গগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা এখন যেখানে এসে পৌঁছালাম এটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। এটা আমাদের লিস্টের মধ্যে ছিল না। মোটামুটি জব্বলপুর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। এটা তেওয়ার গ্রামের মধ্যে ভেড়াঘাট রোডের উপরেই এই মন্দিরটা। আমাদের যে ড্রাইভার দাদা উনি বললেন যে এত দূর এসছেন যখন এটা একবার ঘুরেই যান। এটি 11শ শতাব্দীতে কালচুরি রাজবংশের রাজা কর্ণদেব দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। কালচুরি রাজারা সেই সময় এই অঞ্চলের শাসক ছিলেন এবং তাদের রাজধানী ছিল প্রাচীন ত্রিপুরী, বর্তমানে যা তিওয়ার গ্রাম, যা এই মন্দির থেকে খুব বেশি একটা দূরে নয়। রাজা কর্ণদেব দেবী ত্রিপুরা সুন্দরীকে তাদের কুলদেবী হিসেবে পুজো করতেন এবং এই মন্দিরটি ছিল তাদের রাজকীয় ভক্তির এক প্রতীক। মন্দিরের স্থাপত্যে সেই সময়ে রাজকীয় শৈল্পিক প্রভাব স্পষ্ট। মন্দিরের মূল গর্ভগৃহে মা ত্রিপুরা সুন্দরীর বিশাল মূর্তিটি কালো পাথরের তৈরি। এই মূর্তিতে দেবী মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর সম্মিলিত রূপ প্রকাশ পায়। সত্যি কথা বলতে আমাদের কিন্তু এই যে ত্রিপুরা সুন্দরী মন্দিরটা, এটা আমাদের লিস্টে ছিল না। এই যে আমাদের দাদা রবীন্দ্র শর্মা, উনিই বললেন যে যখন যাচ্ছেন, যখন কাছেই একদম পুরো ভেড়াঘাট যে রোড, সেই রোডের কাছেই 1.5 কিলোমিটারের মতো ঢুকতে হলো। বললেন চলুন একবার ঘুরিয়ে নিয়ে আসি, বলে এসে এখানে ঘুরে গেলাম। সত্যি খুব ভালো জায়গা। আপনারা কিন্তু এই জব্বলপুরের যদি সাইট সিন থাকে প্ল্যানে, তাহলে কিন্তু এই ত্রিপুরা সুন্দরী মন্দিরটা কিন্তু অবশ্যই রাখবেন, এটা ঘুরে যাবেন। আর আমি দাদার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম পঞ্চবটি ঘাটে। তো এখানে কিন্তু গাড়ি করেও আপনারা যেতে পারেন। গাড়ি করে গিয়ে কিছুটা সিঁড়ি নামতে হবে, কিন্তু সিঁড়িটা এই গরমে নামাটা সত্যি কথা বলতে আর পারছি না। এখানে এমপিটি একটা ক্যাফে আছে, সেই ক্যাফে থেকে কিন্তু আপনারা লিফটের সুবিধা আছে, মাত্র 50 টাকা করে। এই দেখুন, এই নিচে হচ্ছে ঘাট,
তবে নামার সময় হয়তো নেমে যেতে পারবেন, বাট ওঠার সময় কিন্তু উঠতে পারবে, অসুবিধা হবে এই গরমে। তো সেই জন্য আর এই গরমে রিস্ক না নিয়ে এখানে যে লিফটের সুবিধা আছে 50 টাকা করে জনপ্রতি, সেই টিকিট কেটে আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে করব এখন বোটিং। এই হচ্ছে লিফট, এই দেখুন এই উপর থেকে হচ্ছে ভিউ। তো এটাই হচ্ছে পঞ্চবটি। এখান থেকেই যে মার্বেল লেক, এই হচ্ছে মার্বেল লেক, আর এইটা হচ্ছে পঞ্চবটি ঘাট। এই ঘাটের ধারে কিন্তু প্রচুর এরকম নৌকো আছে, আপনারা চাইলে শেয়ারিংয়েও যেতে পারেন অথবা পুরো বোট বুকিং করেও ঘুরতে পারেন। তবে সবথেকে বড় কথা, এই সময় এসে এই নর্মদাকে দেখে এখন কিন্তু মানে স্নান করতে ইচ্ছা করছে, এতটা গরম। অনেকে করছেও, এইদিকে অনেকে করছেও। শেয়ারিং में क्या प्राइस है? 150 पर हेड करके बाबूजी 1 घंटे का, और 150 रुपये है 1 घंटे का, और 100 रुपये आधे घंटे का। 100 रुपये। अगर कोई पूरा बोट लेना चाहे तो 1500 आधे घंटे का पड़ेगा, 2500 1 घंटे। 1500 आधे घंटे का। जी अच्छा ये 20 सीटर बोट है ना सर। अच्छा 5 सीटर बोट पड़ेगा 800 रुपये का। अच्छा 5 सीटर बोट कहाँ मिलेगा? वो लगा हुआ है। আচ্ছা, যদি 5 সিটার বোট নেন তাহলে 1 ঘন্টার জন্য পড়বে হচ্ছে 800 টাকা। আর এই রকম 20 সিটের বোট আছে, এরকম 20 সিটের বোট নিলে 1 ঘন্টার 2500 আর আধা ঘন্টা কা 1500। যদি শেয়ারিংয়ে যান, শেয়ারিংয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়বে ওই 150 টাকা করে শেয়ারিংয়ে। তবে এখানে টিকিট কাউন্টার আছে, যেটা হচ্ছে যে যা বুঝলাম আধ ঘন্টা এখানে ঘোরাবে, তার জন্য 5 জনের যে বোট, সেই বোটের ভাড়া হচ্ছে 800 টাকা। এবার যদি আপনি বেশি ঘুরতে যান সেক্ষেত্রে তাহলে ওদের টাকা দিতে হবে, ওরা বেশি ঘোরাবে। তবে মার্বেল রক কিন্তু ঘুরতে আপনাদের বেশ ভালোই লাগবে। এখানে যে সরকারি যে ব্যাপারটা যেটা হচ্ছে আছে, আধ ঘন্টার জন্য আপনাদের নৌকা বুক করবেন, 5 জন থাকুন, 5 জনের একটা বোট, যেটা আমরা 5 জনের বোট নিয়েছি। এছাড়াও কিন্তু 10 জনের বোট আছে, 20 জনের বোট আছে। আপনার ওই যে শেয়ারিং যে বোট, শেয়ারিংও করতে পারেন, সেক্ষেত্রে চার্জেস আলাদা। তো যাই হোক, তবে যখন আসবেন এখানে বোটিং করতে, বোটিং করে আসার সময় কিন্তু একটু জেনে নেবেন, কারণ হচ্ছে এই যে চার্জেসটা, মানে নৌকার যে চার্জেসটা, আধ ঘন্টায় যে 800 টাকা, আধ ঘন্টা মানে 30 মিনিটের জন্য যে 800 টাকা, এর মধ্যে কিন্তু একটা করে মানে নৌকার মধ্যে কিন্তু আপনার গাইড উঠে যাবে। অতএব সে কিন্তু এটা হিডেন চার্জেসের মধ্যে পড়ে যাবে। তো সেইগুলো আগে থাকতে নৌকা থেকে যখন উঠবেন, ওঠার আগে কিন্তু এইগুলো পুরোপুরি ক্লিয়ারভাবে কথা বলে নেবেন, সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা। মানে এইগুলো যে দেখুন, এইগুলো আমরা ঘুরে বেড়াই, আমরা এইগুলো জানি, সেই কারণে আমরা আপনাদের সামনে তুলে ধরি, এটাই আমাদের তুলে ধরা কাজ। তো যাই হোক, তবে একটা কথা বলে রাখি, এখন বাজে হচ্ছে 2:14, ঘড়ির কাঁটায় বাজে 2:14। এই মার্বেল রক দেখুন, এত সুন্দর লাগবে আপনার এখানে ঘুরতে, মানে অসাধারণ লাগবে, অসাধারণ। এবং এছাড়াও যদি আপনারা আরও বেশি ভেতরে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জেস দিতে হবে। সেটা হচ্ছে এই দিকে যেতে, এই দিকে যেতে হবে, ঠিক আছে? কি আপনারা এলাম এই পর্যন্ত, এই দিক থেকে ঘুরে আমরা এই পর্যন্ত এলাম 800 টাকা। আবার এর ভেতর থেকে যদি আমরা ঘুরতে যাই আরও 800 টাকা। তো সেই নিয়ে এখন আমাদের বার্গেনিং চলছে। তো বলছি এই সব জায়গায় কিন্তু এইগুলো চলে, তো আপনারা এইগুলো মাথায় রাখবেন। का नाम दादा मंकी पॉइंट, बंदर कूदनी। कभी ना ये पहाड़ इतने क्लोज थे कि साइड से उस साइड ना बंदर जंप लगा देते थे। 12 फीट की दूरी थी, कूद गए थे बंदर। अब कूदेंगे बंदर, जाएंगे 600 फीट के अंदर। ये अपना मेन सीन जो देखने आए हो, काफ़ी कैलेंडर अखबारों पर, सिंडरों पर, मार्केटों पर देखा होगा ना, इंटरनेट पर। ये अपना मेन सीन, मेन ब्यूटी ऑफ द मार्बल रॉक्स, वर्ल्ड फेमस प्लेस। अगर भेड़ा घाट घूमने आए हो, ये सीन नहीं देखा, कुछ भी नहीं देखा, भेड़ा घाट यात्रा अधूरी। এটা দেখার জন্য এই যে যেটা বললাম মাঙ্কি পয়েন্ট, এই মাঙ্কি পয়েন্টটা দেখার জন্য কিন্তু আপনারা ধোঁয়াদার ফলসের ওখান থেকে কিন্তু বাইকে করেও আপনারা যেতে পারেন। যেটা হচ্ছে আপনারা এই উপরের যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই উপরের রাস্তা দিয়ে বাইকে করে এসে কিন্তু আপনারা এই পয়েন্টটা দেখতে পারেন। এটাই হচ্ছে শেষ পয়েন্ট ভেড়াঘাটের। তো এখান থেকে কিন্তু আমরা এই পয়েন্টটা খুব সুন্দর দেখতে পেলাম। এই 1 ঘন্টার যে বোট সফরটা, এটা কিন্তু মানে মনে থেকে যাবে এই মার্বেল রকে। দারুণ লাগলো, অবশ্যই কিন্তু এটা করবেন। আধ ঘন্টা এনাদের টাইম থাকে, এবার দাদাদের সঙ্গে কথা বলে একটু করে আরও আধ ঘন্টা 1 ঘন্টা করে নেবেন, বেশ ভালো লাগবে। তো এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা থাকে, এই ঠিক এই জায়গাটা, মানে হোয়াইট কালারের প্যাঁচা।
আউল হোয়াইট কালারের, এইখানটা থাকে, দুজন থাকে। তো একটার আমরা দেখা পেলাম, সেই দেখুন সেইখানটা গিয়ে বসে আছে। আমরা এখানে আসতেই সেখানটায় গিয়ে বসে আছে। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। লক্ষ্মী প্যাঁচা যেটা আর কি বলে, সেই প্যাঁচা আমি দেখিনি, বাট এখন দেখে কিন্তু দারুণ লাগলো। দেখুন দেখুন দেখুন, উড়ে গাছে চলে গেল। এখানে কিন্তু অনেক সিনেমারই শুটিং হয়েছে, মানে বর্তমান যে সিনেমাগুলো সেগুলো হচ্ছে ধরুন এই মহেঞ্জোদারো, অশোকা, তারপরে হচ্ছে ডাঙ্কি। আর যদি পুরনো যদি সিনেমা বলি তাহলে পুরোনো সিনেমাগুলোর মধ্যে হচ্ছে খুন ভারি মাং, হ্যাঁ দারুণ, খুন ভারি মাং, ইস দেশ মে গঙ্গা বহতি হে, এই আওয়ারা, এরকম বহু সিনেমার মানে বলিউড সিনেমার কিন্তু শুটিং এইখানে হয়েছে। নৌকা বিহার আমাদের কমপ্লিট হয়ে গেল, পরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সেখান থেকে এবার যাব হচ্ছে যে ধোঁয়াধার ওয়াটারফলস। সেটা এখান থেকে বেশি দূর নয়, ওই 500 থেকে 600 মিটারের মতো দূরত্ব হবে সেই ধোঁয়াধার ওয়াটারফলস, সেটা এবার দেখতে যাব। তো আপনারা যদি এই গাড়ি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে এখানে টিকিট কাউন্টার আছে, সেখানে 250 টাকা করে দিলে গাড়িকে দিলে গাড়ি একদম পুরো ধোঁয়াধার ওয়াটারফলসের সামনে চলে যাবে। আর যদি এইটা না করেন তাহলে ওই দিকে একটা ব্রিজ আছে যেখানে আপনাকে নামিয়ে দেবে, নামিয়ে দিলে ওখান থেকে হেঁটে আপনাকে কিছুটা গেলেই কিন্তু আপনি সিঁড়ি হেঁটে কিছুটা সিঁড়ি গেলে তবে আপনি ওই ধোঁয়াধার ওয়াটারফলস দেখতে পাবেন। তো আমরা এই গরমের মধ্যে আর রিস্ক নিলাম না, 250 টাকা দিয়ে গাড়ির টিকিট করিয়ে নিলাম। একদম পুরো ধোঁয়াধার ওয়াটারফলসের সামনে আমরা পৌঁছে যাব। ওয়াটারফলস যাওয়ার রাস্তার দুধারে কিন্তু এরকম প্রচুর দোকানপাট আছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। তবে একটা জিনিস, আজকে রবিবার হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ফাঁকা, কারণ এই সিজনটা মানে জব্বলপুরের জন্য তো আমার একদমই উপযুক্ত লাগছে না। যদি আসেন ওই আপনার সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ঠিকঠাক মানে সিজন লাগবে, বাট এখন কিন্তু এটা লাগছে না। মার্বেলের জিনিস এখানে প্রচুর পাবেন। আমাদের লাঞ্চ এটাই, হীরা হীরা দিননি। চারিদিকে প্রচুর লোক স্নানও করছে এখানে এবং প্রচুর মানুষ এসছে দেখার জন্য। আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন ধোঁয়াধার ওয়াটারফলস জব্বলপুরের, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে প্রচুর মানুষ এসছেন, ছবি তুলছেন, কেউ কেউ আবার স্নানও করছেন। আমার তো নিজেরই স্নান করতে ইচ্ছা করছে, বাট গামছা নিয়ে আসিনি। তবে দারুণ, মানে এখন হচ্ছে জুনের ফার্স্ট উইক, জুনের ফার্স্ট উইকেই যে এত স্রোত, ভাবতে পারছি না যে মনসুন টাইমে কত স্রোত থাকে এই ধোঁয়াধার ওয়াটারফলসে। তখন হয়তো এই যে ধোঁয়া, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায়, সেই কারণেই হয়তো এর নাম ধোঁয়াধার ওয়াটারফলস। আরে কেমন লাগছে তিন্নি? দারুণ, খুব দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর এই দেখুন, এই যে রোপওয়ে যাচ্ছে এটাই হচ্ছে নর্মদা রোপওয়ে, যেটা ওখান থেকে শুরু হয়, স্টার্টিং পয়েন্ট শুরু আর শেষ হয় হচ্ছে এইখানে। তো এটাও আমরা যাব, এইটা দেখার পরে তারপরে আমরা যাব হচ্ছে এই রোপওয়ে থেকে ওপরের ভিউটা কিন্তু আরও সুন্দর লাগে। তবে একটা জিনিস, এখানে কিন্তু জলের স্রোত প্রচুর, যখনই আসুন না কেন জলের স্রোত প্রচুর। অতএব যখন আসবেন নিজেদের মতো করে মজা করবেন, ফটো তুলবেন, ভিডিও তুলবেন, ঠিক আছে, কিন্তু জলে নামার চেষ্টা করবেন না, কারণ এখানে কিন্তু সব সময় সর্বদা কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যে জলের স্রোত বেশি, জলের কাছে যাওয়ার চেষ্টা করবেন না, এটা মাথায় রাখবেন। আলাদাই অনুভূতি, আমরা এখন সকলে মিলে শুধু দিদি বাদে পা ভিজিয়ে বসে আছি, দারুণ লাগছে, ঠান্ডা পুরো একেবারে আলাদাই অনুভূতি। যদি স্নান না করতে পারেন, পা ভিজিয়ে বসে থাকবেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। আমার যে টুপিটা ছিল, তো উনিও টুপিটা ভেজালেন, আমারটাও ভিজিয়ে দিলেন, বলছে তো মাথা পুরো ঠান্ডা হয়ে যাবে। সিরিয়াসলি পুরো মাথা ঠান্ডা। তিন্নি কোথা থেকে একটা জিনিস খুঁজে পেয়েছে, জল ঢালছে আর বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছে।
বেশ দারুণ। এটা কত দাম? বাহ! আমরা এলাম নর্মদা রোপওয়ে। তো নর্মদা রোপওয়ের টাইমিংটা বলে দিই, সকাল 10:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। তো এখন টাইম চেঞ্জ হয়েছে, সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত হচ্ছে রোপওয়ের টাইমিং। আর দুপুরবেলায় এদের লাঞ্চ টাইম হয়, যেটা হচ্ছে 1:30টা থেকে 2টো। এই সময়টা কিন্তু রোপওয়ে বন্ধ থাকে। ওই 2 এর রাইডের প্রাইস হচ্ছে 145 টাকা করে পার হেড, আর ফ্রি ফর চিলড্রেন বিলো 3 ইয়ার্স। পাঁচশো টাকা দিয়ে এই সমস্ত জিনিসগুলো আপনাকে ঘোরাবে মাত্র 500 টাকায়। আর একটা জিনিস যেটা নতুন দেখলাম, ন্যানোকে এরকম পুরো হুড খোলা করে দারুণ করেছে। কিন্তু হুড খোলা ন্যানো, হুড খোলা জিপ চললাম বান্ধবগড়ে। এবার জব্বলপুরে ধোঁয়াধার ওয়াটারফলস দেখতে এসে হুড খোলা ন্যানো। ইন্নি আর সমুদা কোথায় বসেছো? ধরে বস। রেড পিঙ্ক মার্বেল, হোয়াইট পিঙ্ক মার্বেল, যেগুলো আর কি, যেটা আমরা ওই ভেড়িঘাট থেকে যেটা আমরা দেখলাম নিচ থেকে, এটা হচ্ছে উপর থেকে। এখান থেকে মোটামুটি ওই 2 কিলোমিটারের মতো নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এতক্ষণ যেটা আমরা নিচ থেকে নিচে যে বোটিং করার সময় যেটা দেখছিলাম, সেটাই এবার উপর থেকে ভিউটা দেখব। দারুণ। এই যে রেড পিঙ্ক মার্বেল, দেখুন পিঙ্ক কালারের, রেডিশ কালারের মার্বেল, এদিকে হচ্ছে ব্ল্যাক পিঙ্ক মার্বেল, আর এই হচ্ছে হোয়াইট কালারের মার্বেল। বুঝলাম গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে আছে, এই ম্যাগি পয়েন্ট। এখানে আপনারা ম্যাগি থেকে শুরু করে চা, কফি সব কিছুই পেয়ে যাবেন। তো এখানে তিন্নি ম্যাগি খাবে আর আমরা একটু আখের রস খাবো। এই দেখো মামা এখন শেষ পথে, এখন মামা করছে গন্নে কা জুস। দেখো তিন্নি খাবে হচ্ছে আখের রস, সেই জন্য তিন্নির জন্য আমি নিজেই বানিয়ে দিচ্ছি, আমি আর এই ভাই মিলে গন্নে কা জুস। আখের রস 10 টাকা গ্লাস, 10 টাকা গ্লাস, 10 টাকা গ্লাস। আখের রস 10 টাকা গ্লাস, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আখের রস 10 টাকা। আখের রস খাবেন দাদা? 10 টাকা, 10 টাকা, 10 টাকা। 50% ডিসকাউন্ট, 10 টাকা। একদম পুরো ঠান্ডা, লেবু দিয়ে বরফ দিয়ে করে দেবো, পুরো পুদিনা দেবো, সমস্ত কিছু দেবো। আখের রস, আখের রস, এই গরমে আখের রস। মানে বুঝতে পারলাম না কি সব বলছিস। দারুণ করেছে ভাই। এরা 2 দিনের যে জব্বলপুর ট্যুর, সেটা আমাদের মানে শেষের দিকে। তবে যেহেতু এখন 6টা বেজে গেছে, সেই জন্য যোগিনী টেম্পলটা আর গেলাম না। আপনারা এলে অবশ্যই যোগিনী টেম্পলটা যাবেন। যোগিনী টেম্পলের উপর থেকে একটা খুব সুন্দর কিন্তু এই ভেড়াঘাটের একটা ভিউ আপনারা পেতে পারেন। রাস্তা দিয়ে যেতে যেতেই দাদা একটা সাজেস্ট করলো মাগৌরি, তো সেটাই আমরা এখন নিচ্ছি। 1 প্লেট নিয়েছি, মানে 20 টাকার, 20 টাকার। তো সেটাই এখন টেস্ট করব। ওটা ওই একটু মুসুর ডালের আর কি বড়ার মতো। এছাড়াও কিন্তু এখানে এই সিঙ্গারা থেকে শুরু করে এই বড়া, এই বড়া, বিভিন্ন বড়া, এবং এখানে এই যে মিষ্টি দোকান থেকে আর কি, এই নাম হচ্ছে মাগৌরি। এই দেখুন এই রকম আর কি বড়া টাইপের, সন্ধ্যে স্ন্যাক্সের জন্য কিন্তু বেশ ভালো। অনেকেই দাঁড়িয়ে খাচ্ছিল, তো সেই জন্য আমাদের যে দাদা, ড্রাইভার দাদা বললেন যে এটা এখানে খুব ফেমাস, খেয়ে দেখা যাক। বেসিক্যালি আমাদের ওখানে যেরকম ডাল বড়া হয়, সেটাই ভেতরের যে স্টাফিংটা কিন্তু বেশ ভালো। আর এই একটা নেওয়া হয়েছে জিলিপি, এটাও টেস্ট করবো। ঘিয়ের স্বাদ, পুরো ঘিয়ের, বেশ ভালো। আমি দোকানটার নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উল্টো দিকে হচ্ছে রেনল্টের শোরুম, রেনল্টের শোরুমের উল্টো দিকে হচ্ছে
সুশীল মাগোরে ভান্ডার। এখানে এলে কিন্তু অবশ্যই এই মিষ্টি আর এই পাকোড়ি অবশ্যই ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। আমরা কিন্তু এই দুটো নিলাম, দারুণ টেস্ট। তো ফাইনালি চলে এসেছি আমরা ডিনার করতে। এই এরিয়াটা মোটামুটি অনেকটাই বেশ জাঁকজমক, একদম দেখুন চারিদিকে কিন্তু অনেক রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই আছে। আর আজকে যে রেস্টুরেন্টটা আছে সেটা বলি, এই যে বাটার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে জিজ্ঞেস করতে দুটো রেস্টুরেন্টের নাম বললো, একটা হচ্ছে রিয়াজ আর একটা হচ্ছে আপনার এই মুস্কান, মানে মুস্কান ফ্যামিলি রেস্টুরেন্ট। থেকে চিকেন থেকে রুটি পাপড়, এই হচ্ছে তন্দুরি চিকেন, আমরা অর্ডার দিলাম জাম্বো গ্রিল চিকেন। আর এখানে মুস্কান স্পেশালও কিছু কিছু এখানে আছে। তো আমরা প্রথমে তন্দুরি চিকেন অর্ডার দিচ্ছিলাম, দাদা সাজেস্ট করলো যে জাম্বো গ্রিল চিকেন অর্ডার দিতে। ফাইনালি আমার চলে এসছে এই মাটন বিরিয়ানি। বেশ স্বাদ দেখে তো বেশ লাগছে, মানে রিচ, বিরিয়ানিটা খুবই রিচ, মানে আমাদের কলকাতা স্টাইলের নয়। চামচ নিয়ে দেখা যাক। হায়দ্রাবাদি স্টাইল যেমন বিরিয়ানি হয়, সাউথের ঘেঁষা, এইটা ঠিক সেরকম। তবে যদি আপনারই মাথায় কলকাতা বিরিয়ানি নিয়ে ভাবেন, কলকাতা বিরিয়ানি ভেবে থাকলে এই বিরিয়ানির সঙ্গে কোনো মিল পাবেন না। তবে খারাপ না, বেশ ভালো। এখানে 8-10টা এরকম মাটনের পিস আছে, এই রকম সাইজের, দারুণ খেতে। গ্রিল চিকেন সঙ্গে চাটনি, পেঁয়াজ, আর এই হচ্ছে ছাঁচ। খাবার কিন্তু স্পাইসি। আপনারা যারা একটু নন স্পাইসি খাবার পছন্দ করেন এগুলো স্কিপ করতে পারেন, যারা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু স্বর্গ।